দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু মিলে আলোচনা যখন হয় তখন রাজনীতির আলোচনাটাই বেশি। আর রাজনীতিতে বলা হয় এই মুহূর্তে একটু সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দেখা যায়, নির্বাচন সামনে, সেক্ষেত্রে নির্বাচনে কি হবে কি হবে না এ নিয়ে নানা রকম আলোচনা রয়েছে বিভিন্ন পক্ষের মধ্যে। আর এমন সময় আমরা আমাদের আজকের পর্ব নির্ধারণ করেছি নির্বাচনী উত্তাপ ও রাজনীতি। আর এ সংক্রান্ত বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অলিউল্লাহ নোমান, বিশেষ প্রতিনিধি দৈনিক আমার দেশ। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। রাজনীতিতে এই ধরনের অস্থিরতা থাকবে, এটা তো রাজনীতির এক ধরনের সৌন্দর্য, কিন্তু নির্বাচন যেহেতু একেবারেই সন্নিকটে, তখন যেন দেখা যাচ্ছে যে যেসব রাজনৈতিক দলগুলো একসাথে পথ চলছিল দীর্ঘদিন সময়, তাদের মধ্যে আস্থার সংকট, এবং এই আস্থার সংকট পুরো সাধারণ জনগণের মধ্যেও প্রভাবিত হচ্ছে। এই বর্তমান সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে, আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই, আপনি যে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে এখন একটা দীর্ঘদিন মানুষের একটা প্রতীক্ষা ছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচন। তো বাংলাদেশে এই দীর্ঘ 2-3টা নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তো এইবার সামনে নির্বাচনে মানুষ প্রত্যাশা করছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে, এটা মানুষের একটা প্রত্যাশা। এর মধ্যেই আপনার নির্বাচনী যে বিভিন্ন দলগুলো যেগুলো মাঠে আছে এখন, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টিও যদিও প্রকাশ্যে কার্যক্রমে নাই, তারপরে তারা তো আলোচনায় আছে। তো এই দিক থেকে বাংলাদেশে যে ধরেন আপনি যেটা বলছিলেন যে যারা একসময় জোটবদ্ধ হয়ে করছে, একসময় জোটবদ্ধ তো বিএনপি, জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো একসাথে জোটবদ্ধ ছিল, 18 দলীয় জোট ছিল, প্রথমে 4 দলীয় জোট, 18 দলীয় জোট। এখন তারা আবার পৃথকভাবে ইভেন এনসিপিও যে তাদের যেভাবে আন্দোলনটা করেছিল এনসিপি হওয়ার আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানেও কিন্তু এই বড় রাজনৈতিক দলগুলোর সাথে মেলবন্ধন ছিল। এনসিপি তো সবাই, এনসিপি ছাত্র আন্দোলনটা তো হয়েছে মোটামুটি সব মানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে। ছাত্ররা তো মানে আন্দোলনের শুরু করছিল ছাত্ররা, এটা পরবর্তীতে সবাই যোগ দিছে ওই আন্দোলনে। সেটা ছিল আরেকটা ভিন্ন প্রেক্ষাপট। এখন যে নির্বাচনে যে উত্তাপটা বলছেন, আসলে মানুষের মধ্যে একটা যে আগ্রহ উত্তেজনা আছে নির্বাচন নিয়েও, ওইটা সত্য। মানুষ মনে করতেছে যে একটা মানে সুষ্ঠু ভোটের ব্যবস্থা হবে। মানুষ কিন্তু এখনো প্রশ্ন করছে কেউ কাউকে পেলে, এবং এর সাথে রিলেটেড মানুষ হলে আরো প্রশ্ন করে যে আসলে ভোট হবে কিনা, ভোট হবে না। এটা মানুষের একটা, অনেক মানুষের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন। কারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্নটার কারণ হলো যে আওয়ামী লীগের মতো বড় একটা দল যেহেতু নির্বাচনে নাই, তারপরে একটা ছিল তাদেরকে মানে তারা কতটা ইনফ্লুয়েন্স করবে নির্বাচন যাতে না হইতে পারে। তাদের তো একটা, এই দলের তো মানে শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গেল বা বিভিন্নভাবে তারা গ্রেপ্তার হলো, কিন্তু এই দলের তো একটা ইনফ্লুয়েন্স বিভিন্ন জায়গায় রয়েছে। যারা মনে করে যে নির্বাচনটা হবে কিনা সন্দেহ করে, তারা মনে করে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাইরে রাখে যদি নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ একটা কিছু করতে পারে, বা তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, মানে নির্বাচনের বিভিন্ন বিষয়গুলোকে ইনফ্লুয়েন্স করে ভায়োলেন্স করতে পারে। সেক্ষেত্রে তো নিরাপত্তার বিষয়টা, যদি ভোট আমরা যেভাবে শুনছি, ইভেন এইটা টেকল দেওয়ার দায়িত্ব হচ্ছে বর্তমান যারা সরকারে আছে। এখন সরকার বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করে, এটা হলো এখন দেখার বিষয়। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কিছুটা আভাস দিয়েছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা করবে। মানে তারপরে ভোট, এই ভোটে যে সাধারণ মানুষই তো ভোট দিবেন, সব ভোটাররাই ভোট দিবেন, তাদের নিরাপত্তা ইস্যুটাও কি সবার শুধু ভোটার নিরাপত্তা, সব স্তরের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটি সরকারের। সরকার মানে সরকারের বা সরকার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্বে। তো বাংলাদেশে যে ভোটের একটা সংস্কৃতি হচ্ছে কি, বাংলাদেশের ভোটটা কিন্তু উৎসবমুখর হয়। আপনি 91 যদি 91 একটা খুব উৎসবমুখর ভোট হয়েছে, 96-এ এবং 2001 সালে 3টা ভোট আমরা মানে আমাদের যৌবনকালে আমরা দেখছি। প্রথম ভোট দিছি হয়তো 91-এ, আমার মনে পড়ে। এর আগে ভোট দিছি কিনা আমার মনে নাই। তো 91-এ, 96-এ এবং 2001 সালে যে উৎসবমুখর ভোট হয়েছে, মানে এত ভায়োলেন্স খুব একটা মানে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটনা ঘটে নাই। তো এই তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বা একটা নিরপেক্ষ সরকারের অধীনে মানে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনগুলোর আলোকে যদি আমি চিন্তা করি, এবারের নির্বাচন একটু ভিন্ন প্রেক্ষাপট আছে। আগের নির্বাচনগুলোর সাথে সব দলেরগুলো মনে করছে, সব দলগুলো যেভাবে সরকারকে সহযোগিতা করছে, সরকারকে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু একটা দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। অবশ্যই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশন এক পাও মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা থাকবে। এখন কোন রাজনৈতিক দলগুলো যদি আমাকে মিস্টার আব্দুর রফ মানে 91-এর নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি পরে ইলেকশনের পরে, তখন আমি ইনকিলাবে কাজ করি।
তো উনি বলছিলেন যে আমি জিজ্ঞাসা করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জন্য কী করা দরকার, ওনার একটা কথা এক কথায় উনি জবাব দিয়েছিলেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা দরকার রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে আমি ভায়োলেন্স করবো না, যার ভোট সে দিবে, আমার কোনো ইয়ে থাকবে না, আর যারা ভোট নিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করবো ভোট গণনায় ভোট ইয়েতে আমরা কোনো রকম প্রভাব বিস্তার করবো না, তাইলে বাংলাদেশে সুষ্ঠু ভোট হবে। এছাড়া বাংলা সুষ্ঠু ভোট করার ক্ষমতা মানে না, এটা মনে হয় সব জায়গায়, সব জায়গায় কালচারালি কোনো দেশ হয়তো সহিংসতা পছন্দই করে না, কিন্তু সহিংসতার সাথে আমাদের হয়তো কোনো না কোনো ভাবে সম্পর্ক থেকেই যায়। আমাদের দেশের মানুষের একটা মানে একটা কালচার দ্বারা আমি প্রভাব বিস্তার করে মানে রাজনীতি কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বের এই দীর্ঘদিনের যে একটা প্রভাব বিস্তার করার মানসিকতা, সেখান থেকে হঠাৎ করে এবারে নির্বাচনে কি আপনার মনে হয় যে কমবে? আমার মনে হয় যে এবারে নির্বাচন একটু থাকবে, এই জন্য এই দায়িত্বটা হচ্ছে সরকারের কিভাবে হ্যান্ডেল করে, রাজনৈতিক দলগুলোকে কিভাবে হ্যান্ডেল করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে কাজে লাগানো যায়। আপনি নিজে কিন্তু বলছিলেন বা আমরা সবাই জানি যে সরকার মানেই তো জনগণ, সেক্ষেত্রে সেই জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি ভালোভাবে সহযোগিতা না করে তবে কি এই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে? না, আমরা প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সব, আমরা যারা মানে সাংবাদকর্মী বা সাধারণ মানুষের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলোর আচরণও পরিবর্তন, মানুষের কিন্তু একটা পরিবর্তন চাই। এই আগস্টের পরে মানুষের কিন্তু একটা স্লোগান হলো পরিবর্তন, মানে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন হতে হবে। রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমরা 2000 মনে করেন 1991, 1996 এবং 2001 সালের সুষ্ঠু নির্বাচনের পরও কেন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদ আসলো বা বিভিন্ন ধরনের অভিযোগ আসলো, বা কেন এই 14 বছর একটা মানে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হলো, জনগণ কেন এই 5 আগস্টে এত রক্ত দিতে হলো। সুষ্ঠু নির্বাচনে কিন্তু মানে সমাধান না, এই সমাধান হচ্ছে, সমাধানের একটা বড় উপায় হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নিজেদের মধ্যে সংস্কার আনে, রাজনৈতিক দলগুলো যদি চায় যে আমরা ভায়োলেন্স করবো না, মানে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তনের বিশাল দরকার আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের দরকার আছে। তাইলে কিন্তু রাজনৈতিক দলগুলোতেও যে হানাহানি অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে কমে যাবে। তফসিল যখন ঘোষণা হবে তারপর থেকে পুরো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত সেই আস্থার জায়গাতে আমরা নিতে পেরেছি কিনা যে তারা খুব প্রপার ওয়েতে সুন্দরভাবে নির্বাচনটা কন্ডাক্ট করতে পারবে? এই নির্বাচন কমিশনে আসার পর বড় ধরনের বাংলাদেশে বড় কোনো নির্বাচন হয় নাই, বা একটা সিটি কর্পোরেশন নির্বাচন বা পৌরসভা নির্বাচন বা ইউপি নির্বাচন, এই ধরনের কোনো নির্বাচনে এই কমিশন যায় নাই। সুতরাং এই কমিশনকে আমরা পরীক্ষা করার কোনো সুযোগ পাই নাই যে নির্বাচনকে আসলে কি তারা নিরপেক্ষ সুষ্ঠুভাবে করা বা কোনো দিকে প্রভাবিত হয় কিনা, এরকম কোনো মানে এই নির্বাচন কমিশনের কাছে এই সুযোগটা এখনও আসে নাই। তারা সরাসরি একটা বড় নির্বাচনের দিকে যাচ্ছে এবং এই নির্বাচনের মধ্যে তাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। একটা নির্বাচন আপনি 91 নির্বাচন থেকেই বলছিলেন, তখন থেকে আমরা দেখেছি যে নির্বাচন সাধারণ মানুষ দেখেছে সুন্দর হয়েছে, প্রশ্ন এসেছে প্রথমে সূক্ষ্ম কারচুপি, তারপর আমরা দেখলাম স্থূল কারচুপি। এই কথার প্রেক্ষাপটে এটা হলো আমাদের, এই তো বললাম আমাদের রাজনৈতিক সংস্কৃতি, মানে আমি পরাজিত হইলে আমার প্রশ্নটা হচ্ছে যে এবার যে নির্বাচন হবে সেই নির্বাচন অনেক কাঙ্ক্ষিত একটা নির্বাচন, কিন্তু জনগণ কিভাবে আস্থা পাবে বা বুঝবে যে নির্বাচন? জনগণের আস্থা তৈরির কাজটা হচ্ছে তাদের নির্ভর করবে নির্বাচন কমিশনের কার্যক্রমের উপর। নির্বাচন কমিশন, আমি যেটা বললাম যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত বড় কোনো নির্বাচন করে নাই বা করার সুযোগ হয় নাই, তাদের বড় নির্বাচন করার সুযোগ না হওয়ার কারণে আমরা যে প্রথমবারের মতো তারা এই নির্বাচনটা করতে যাচ্ছে, মানে জাতীয় সংসদ নির্বাচন 300 আসনের। তো এই নির্বাচনটা তারা কতটুকু হ্যান্ডেল করতে পারবে তাদের, মানে এখন পর্যন্ত আমরা মনে করতে পারি যে আশা করতে পারি তারা একটা ভালো নির্বাচন মানুষকে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা তো বারবার বলছে আমরা একটা সব স্তরের প্রস্তুতি। এবং নির্বাচন কমিশনের শুধু নির্বাচন কমিশনের সাথে সর্বাত্মক দায়িত্ব যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, কোনো দলের প্রতি প্রভাবিত না হয়, তাহলে হয়তো একটা ভালো নির্বাচন হইতে পারে। আমাদের অনেক প্রশ্ন আরো জমা আছে, তবে একটা ছোট বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজী এন্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা রাজনীতির উত্তাপ, নির্বাচনী উত্তাপ ও রাজনীতি এই বিষয়ে কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা সমঝোতার বিষয়ে অনেক রকমের আলোচনা দেখছি, বিভিন্ন রকমের ঐক্য হওয়ার চেষ্টা দেখছি আমরা বিভিন্ন রাজনৈতিক ফোরামে,
কিন্তু আবার ভেঙে যাওয়ার দৃশ্য দেখছি। এবং দোষারোপের রাজনীতি তো আমাদের আগে থেকেই ছিল, এখনও সেটা প্রকটও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এরকম যদি রাজনৈতিক দল প্রতিপক্ষকে এরকম দোষারোপ করতে থাকে, সেক্ষেত্রে আমাদের যে পরিবর্তনের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কি আমাদের রাজনৈতিক অঙ্গনে আসবে? আসলে পরিবর্তনের যে প্রত্যাশা, এটা সাধারণ মানুষের, সব মানুষের পরিবর্তনের যে একটা আশা বা আকাঙ্ক্ষা, ভাষাগত, এটা দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। এই পরিবর্তনের দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আগে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। এই যে আপনি বললেন যে দোষারোপের রাজনীতি, এটা আসলে বাংলাদেশের যে এটা বাংলাদেশের রাজনীতির একটা কালচার। এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসার দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর। এবং রাজনৈতিক দলগুলা এখনও পর্যন্ত আমরা মানে যা দেখছি, আমার মনে হচ্ছে না 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ধরনের পরিবর্তন আসছে বা তাদের মধ্যে পরিবর্তনের কোনো চিন্তা আছে বলে আমার মনে হচ্ছে না আর কি। রাজনৈতিক দলগুলো এখনও দেখা যাচ্ছে তাদের আগের যে কালচার, সেই পুরানো কালচারে তারা তার সব কিছু। আমরা এর আগেও কিন্তু দেখেছি, মানে 91 পরবর্তী রাজনীতিতে এরকম ঘটনা ঘটেছে, হয়তো এতটা প্রকট হয়নি। অনেক দল অনেক বছর পরে ক্ষমতা এসেছিল, কিন্তু তারাও কিন্তু আমরা দেখেছি আবারও সে ধরনের স্বৈরশাসকের রূপ নিয়ে তারা ফিরেছিল। এবং এই যে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক পরিবর্তন, সেখান থেকে যদি রাজনৈতিক দলগুলো আবারও আগের অবস্থায় ফেরত যায়, তবে ভবিষ্যৎ রাজনীতি হয়তো আরো অন্ধকার হবে। প্রশ্নটা অন্য জায়গাতে, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের আমি বললাম বাংলাদেশের যে ধরেন একটা বাংলাদেশের পরিবর্তন আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের 1975 সালে 7 নভেম্বর মানে একটা বিপ্লব, তারপরে আবার 1991 সালে এরশাদ বিরোধী একটা মানে দীর্ঘ আন্দোলনের পর এরশাদের পতন, আবার সেই দীর্ঘ আন্দোলনের পর মানে বাংলাদেশের মানুষ একটার পর একটা মানে জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে শুধু পরিবর্তনের আশায়। মানে একটা আশাটা কি, বাংলাদেশটা একটা আকাঙ্ক্ষাটা হলো বাংলাদেশের একটা সুন্দর জায়গা, সুন্দর পথে এগিয়ে যাবে। কিন্তু এই সুন্দর পথে এগিয়ে নেওয়ার দায়িত্বটা হচ্ছে রাজনৈতিক দলগুলার। রাজনীতির দেশ, প্রত্যেকটা দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দেশ পরিচালনা করে রাজনৈতিক দলগুলা। সুতরাং রাজনৈতিক দলগুলা যদি চায় একটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করে, রাজনৈতিক সদিচ্ছা মানে পলিটিক্যাল মানে ভাষায়, রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষা বলে রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যে পর্যন্ত আপনার জাগ্রত না হবে একটা দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার, তা সেই পর্যন্ত আপনি বাংলাদেশ সব এগুলো এক্ষেত্রে শুধু একটা রাজনৈতিক দলগুলোর হবে না, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের একটা পরিবর্তন করতে হবে এবং আকাঙ্ক্ষা থাকতে হবে জনগণের সেবা এবং দেশকে এগিয়ে নেওয়া। আমরা যখন রাজনীতি দেখি তখন আশেপাশের দেশ কিংবা সারা পৃথিবীতে বিভিন্ন দেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যেমন থাকে, আন্তর্জাতিক রাজনীতিরও প্রেক্ষাপট থাকে। বাংলাদেশের এখনকার নির্বাচনে সেই প্রভাব নিশ্চয়ই থাকবে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই ধরনের আলোচনাগুলো আরও জোরালো হয়েছে যে তারেক রহমানের সময় মতো দেশে ফিরে না আসা। আসলে যদি একটু জানতে চাই, যেহেতু আপনি সাংবাদিক মানুষ, সেক্ষেত্রে ভেতরের অনেক খবর থাকে, তারেক রহমান আসলে কেন এখনো দেশে ফিরছেন না? তার এই না ফেরার কারণটা কি? এটা না ফেরার কারণটা আসলে স্পেসিফিক কারণ আমি বলতে পারবো না। নিরাপত্তার কথা বলা হচ্ছে ওনার মানে রাজনৈতিক বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্নার থেকে বলা হচ্ছে নিরাপত্তা। উনি নিজেও কালকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। নিশ্চয়ই ওনাকে আরও মানে বৃহত্তর পরিষদ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত ওনারা নেন, এইসব বিষয়ে নিরাপত্তার বিষয়ে পর্যালোচনা করেন। আমার মনে হয় নিরাপত্তা ইস্যুটাই প্রধান এখানে বিবেচনা করা হচ্ছে। তাহলে এখন যদি নিরাপত্তা ইস্যুগুলো থাকে তাহলে ভবিষ্যতে কি হবে? একটু আগেও আমি আলাপ করতেছিলাম, আসলে রাজনৈতিক দলগুলোর যদি রাজনৈতিক দলের নেতৃত্বটা অনেক সময় নেতৃত্ব দিতে হলে অনেক সময় নিরাপত্তাটাকে মানে উপেক্ষা করতে হয়, নিরাপত্তা যেতে হবে। মানে আমিও একটু আগে আমাদের অফিসে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, তো আমি কিছুদিন আগে আমি পড়ছিলাম যে ইমাম খুমিনি, ওই যে মানে ইরানের ইসলামী বিপ্লবের সময় মানে 79-এ ইমাম খুমিনি তো ফ্রান্সে ছিলেন, উনি এক্সাইলে ছিলেন ফ্রান্সে। তো ওই বিপ্লব যখন বাংলাদেশের অভ্যুত্থানের সময় যখন উত্তাল দেশ একদম শেষ মুহূর্তের সময় উনি মানে ফ্রান্স থেকে রওনা দিয়েছেন, মানে ওনার সাথে ওনার সব আছেন। বিবিসির একজন সাংবাদিক ওই বিমানে উঠতে বিবিসির উনি স্টোরিটাতে লেখা আছে, বিবিসির তার কর্তৃপক্ষ তাকে নিষেধ করছে বিমানে উঠতে, মানে যাইতে। তারপরে সে মনে করছে জীবন একটা সে দৃশ্যটা দেখতে চায়, সেই জন্য স্টোরিটা যেভাবে লেখা সে উঠছে। ওঠার পরে ইরানের আকাশে যখন মানে বিমানটা আসছে, তেহরানের আকাশে যখন বিমান উঠছে, তখন মানে এই বিমানের থেকে অ্যানাউন্স করা হয়েছে যে আমরা এখন সবাই শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো সবাই তারা মানে শহীদ হওয়ার জন্য কেউ আনন্দিত শহীদ হবে, কেউ হবে। ইমাম খুমিনি তখন নিচের দিকে তাকায় আছে, উনি ওই সাংবাদিক ইমাম খুমিনির কাছে গিয়ে বেশ কয়েকটা প্রশ্ন, উনি কোনো প্রশ্ন জবাব না দিয়ে একদম নিচের দিকে তাকায় আছে, মানে তেহরানের নিচের দিকে তাকায় আছে, মাটির দিকে। তো এই অবস্থাকে একটা উত্তাল তেহরান, এই অবস্থাকে ইমাম খুমিনি মানে রাজনৈতিক দলগুলোকে রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে আসলে রাজনৈতিক নেতৃত্বের মানে হয় না। আমি জানি না ওনারা মানে এত আশঙ্কা এভাবে ভাবছেন কিনা বা আরো বেশি শঙ্কা আছে কিনা ওনার। আমরা একটু বিএনপির রাজনীতি নিয়ে একটু আলাপ করতে চাই, হয়তো সময় বেশি নেই। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যালি উনি অসুস্থ আছেন এবং সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও
আসলে ওনার দোয়া প্রার্থনা করা হচ্ছে। আমরা তার সুস্থতা প্রত্যাশা করছি। ঠিক একই সঙ্গে ওনার এই শারীরিক অবস্থা পরবর্তী বিএনপি আসলে তার বিএনপির রাজনীতিতে এই প্রভাবটা কিভাবে দেখছেন? বাংলাদেশে এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। কারণ এই মুহূর্তে জাতি সবাইকে সর্বস্তরতে মানুষের থেকে মানে শ্রদ্ধা করে একজনকে বা একজনের কথা শুনবে এরকম বাংলাদেশে দ্বিতীয় জন নাই। বাংলাদেশে এখন বর্তমানে বেগম খালেদা জিয়া হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক আমি মনে করি, এবং তিনি আমাদের মানে 3 বারের প্রধানমন্ত্রী বা অভিজ্ঞ রাজনীতিবিদ। বাংলাদেশে তিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বা আরও দীর্ঘ আন্দোলনের নেতৃত্ব ওনার অভিজ্ঞতা, অভিজ্ঞ রাজনীতিবিদ সহ এবং বড় দলের রাজনৈতিক নেত্রী হিসাবে ওনার মতো মানে অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশে এখন আর আপাতত নাই। তো উনি আমাদের জন্য, উনি এখন খুবই অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় বলা হচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক বিষয়, বাংলাদেশ এই জাতির জন্য মর্মান্তিক বিষয়। এবং ওনার পরবর্তী ওনার অনুপস্থিতিতে বিএনপি কি হবে না এটা ভবিষ্যৎ মানে যখন হবে তখন এটা বলা যাবে। এখন দৃশ্যমান হচ্ছে বাংলাদেশে একটা আগামী নির্বাচন আছে, সামনে আছে। নির্বাচনটাকে আসলে মুখ্য করে মানে দেখা হচ্ছে আর কি আমার মনে হয়। ওনাকে সুস্থ থাকা অবস্থায় একরকমের বিএনপি নিশ্চয়ই প্ল্যান ছিল এবং সেই প্ল্যানের মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই প্ল্যানে হয়তো কিছুটা বিচ্যুতি হতেই পারে। এটা তো ধরেন মানে আল্লাহর পক্ষ থেকে একটা কিছু যদি হয়, আল্লাহ আমরা দোয়া করবো যাতে আল্লাহ ওনাকে আরো দীর্ঘদিন হায়াতে তয়বা দান করেন এবং ওনাকে সুস্থ করে দেন। উনি যেন বাংলাদেশের জন্য ওনার মানে এই মুহূর্তে বাংলাদেশের যে এখন যে একটা সংকটাপন্ন অবস্থা, এই মুহূর্তে ওনার মতো একজন জাতীয় নেতার বাংলাদেশে বেঁচে থাকা আমি মনে করি খুব প্রয়োজন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে মানে রহমত করেন। আমরা যেহেতু বলছি যে রাজনীতিতে একটা ক্রিটিক্যাল অবস্থা আসলে বিরাজ করছে, অনেকদিন ধরেই করছে, নির্বাচন যেহেতু কাছে সে কারণে হয়তো আমাদের কাছে এটা আরো বেশি বড় হয়ে ধরা দিচ্ছে। একটা প্রশ্ন করতে চাই যে আসলে যে সমঝোতা যা কিনা আমাদের ভবিষ্যৎ রাজনীতিতে একটা ইতিবাচক ধারায় নিয়ে আসতে পারে, সেই সমঝোতার সময়টা কি আপনার মনে হয় একেবারে শেষ হয়ে গেছে? আমার মনে হয় না শেষ হয়েছে। সমঝোতার সময় সবসময় রাজনীতির শেষ কথা বলে কিছু না, একটা মানে প্রচলিত কথা আছে। আমার মনে হয় সমঝোতায় আমরা সবাই মিলে দেশটা করি। সমঝোতা মানে কি সবার উদ্দেশ্য থাকতে হবে জাতীয় স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ। সেটাই সবার যদি একটা লক্ষ্যটা যদি এটা থাকে, রাজনৈতিক আদর্শ চিন্তা ভিন্ন থাকতে পারে। আমি আমার আদর্শ, সেটাও তো গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের সৌন্দর্য। প্রত্যেক দেশের রাজনৈতিক মানে দলের বিভিন্ন ধরনের আদর্শ চিন্তা থাকে, কিন্তু জাতীয় স্বার্থে জাতীয় প্রশ্নে তারা এক জায়গায় থাকে, এক থাকে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে বা যে দেশগুলো আপনার গণতন্ত্রে একদম মানে সুন্দর গণতান্ত্রিক দেশ, যেমন যুক্তরাজ্য মানে ব্রিটেনে কিন্তু ওই যে ইলেকশনের সময় আমরা যে নিরাপত্তা বাহিনী কিছু লাগে না, বা ওই স্টাফ মানে আমরা তো অফিস আদালতের স্টাফদের নিয়ে পুলিং এজেন্ট বানাই, ওরা তাও করে না। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে পুলিং মানে বানায়, পুলিং অফিসার বানায়। ওই কিছু স্কুল কলেজ কিছু বন্ধ হয় না, এগুলো সব কমিউনিটি সেন্টারে বা কমিউনিটি হলে। আমরা আসলে সেরকম কিছু হওয়ার স্বপ্ন দেখি। আমি কোনোদিন ভোট দিছি বেশ কয়েকটা, কিন্তু কোনোদিন আইন শৃঙ্খলা বাহিনী কাউকে আমি কোথাও দেখি নাই আর কি, কোথাও এরকম কোনো কিছুই দেখি নাই। আপনার কথায় আমরা আশাবাদী হতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই যে অনুষ্ঠানের সময় আমি যখন ওই সময় ভোট দিতে যাই তখন আমি মনে মনে চিন্তা, আল্লাহ আমার দেশটা কি এরকম হবে কোনোদিন? কারণ আমরা তো নির্বাচনের দিন আতঙ্কে থাকি, মারামারি হয় কিনা হয় কিনা। আমরা এমন একটা আমরা একটা এরকম একটা গণতান্ত্রিক দেশ চাই যেন মানুষ নির্বিঘ্নে যাইতে পারে, আইতে পারে। মানে গণতন্ত্র বলতে যাকে বোঝায় সেটাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠিক এমনই আমরা হতে চাই, এমন একটা দেশ চাই, সেই দেশের অংশীজন হতে হবে সবাইকে, সবাই যার নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে এবং দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর অবশ্যই ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।